হ্যালো, স্বাগত জানাই সকলকেই। আমি শুভেন্দু স্যার। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা মক টেস্ট ১৯ নিয়ে কথা বলব। তাই আপনারা যারা WBSSC গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের এই ভিডিওটি হতে চলেছে আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা জিকে থেকে ৪০টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই ৪০টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের আগের ভিডিওতে আপনাদের জন্য একটি হোমওয়ার্ক প্রশ্ন দেওয়া ছিল। সেই প্রশ্নটি হলো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়নি? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়নি? আপনাদের মধ্যে অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তরটি করেছেন। তাই যারা এখনও পর্যন্ত এই প্রশ্নের সঠিক উত্তরটি করেননি, আপনারা এই প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নিন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, নাগাল্যান্ড। ভারতীয় সংবিধানের 243 ধারা অনুযায়ী নাগাল্যান্ড, মেঘালয় ও মিজোরামের মতো উত্তর পূর্বের কিছু উপজাতি প্রধান রাজ্যে প্রথাগত পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই। তাহলে এই হলো আমাদের আগের ভিডিওতে দেওয়া হোমওয়ার্ক প্রশ্নের উত্তর। দেখে নেব আজকের প্রশ্নগুলি। আজকের প্রথম প্রশ্নটি হলো, পীর পাঞ্জাল হিমালয়ে কোন অংশে অবস্থিত? পীর পাঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, লঘু হিমালয়। পীর পাঞ্জাল রেঞ্জটি হিমালয় বা লঘু হিমালয়ের দীর্ঘতম পর্বতশ্রেণী। এটি কাশ্মীর উপত্যকাকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে এবং ঝিলাম ও চিনাব নদীর মাঝে অবস্থিত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 2 নম্বর প্রশ্নটি হলো, সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, মহীশূর। 1950 সালে কর্ণাটকের মহীশূরে এটি প্রতিষ্ঠিত হয়। এটি খাদ্যের গুণমান রক্ষা, প্রক্রিয়াকরণ ও পুষ্টি সংক্রান্ত গবেষণার জন্য ভারতের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। আজকে 3 নম্বর প্রশ্নটি হলো, আধুনিক পোলো খেলার জন্মস্থান কোন রাজ্যে? আধুনিক পোলো খেলার জন্মস্থান কোন রাজ্যে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, মণিপুর। প্রাচীন মণিপুরী খেলা সগোল কাংজেই থেকে আধুনিক পোলোর উৎপত্তি। 1859 সালে ব্রিটিশরা মণিপুরেই প্রথম পোলো ক্লাব তৈরি করে নিয়মিত আধুনিকীকরণ করে। আজকের 4 নম্বর প্রশ্নটি হলো, দ্য থার্ড পিলার বইটির লেখক কে? দ্য থার্ড পিলার বইটির লেখক কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, রঘুরাম রাজন। আরবিআই এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন তার এই বইতে সমাজ, রাষ্ট্র এবং বাজারের মধ্যে ভারসাম্যের গুরুত্ব আলোচনা করেছেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 5 নম্বর প্রশ্নটি হলো, ক্ষুদিরাম বসুকে কোথায় ফাঁসি দেওয়া হয়? ক্ষুদিরাম বসুকে কোথায় ফাঁসি দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, মুজাফফরপুর জেল। কিংসফোর্ড হত্যার চেষ্টার অভিযোগে 1908 সালের 11ই আগস্ট বিহারের মুজাফফরপুর জেলে তার ফাঁসি হয়। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম কনিষ্ঠ শহীদ। আজকের 6 নম্বর প্রশ্নটি হলো, গীত গোবিন্দের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? গীত গোবিন্দের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, লক্ষণ সেন। দ্বাদশ শতাব্দীর বিখ্যাত কবি জয়দেব বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। তার গীতগোবিন্দ কাব্যগ্রন্থটি রাধাকৃষ্ণের প্রেমলীলার ওপর ভিত্তি করে লেখা। আজকের 7 নম্বর প্রশ্নটি হলো, 2024 অলিম্পিকে সর্বকনিষ্ঠ ভারতীয় বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে?
2024 অলিম্পিকে সর্বকনিষ্ঠ ভারতীয় বক্সিং রেফারি নিযুক্ত হয়েছেন কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, লীনা পান্ডে। উত্তরাখণ্ডের লীনা পান্ডে 2024 প্যারিস অলিম্পিকে সর্বকনিষ্ঠ বক্সিং রেফারি ও জাজ হিসেবে কাজ করে নজর কেড়েছেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 8 নম্বর প্রশ্নটি হলো অমিত্রাঘাত কাকে বলা হতো? অমিত্রাঘাত কাকে বলা হতো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, বিন্দুসার। মৌর্য সম্রাট বিন্দুসার তার বীরত্বের জন্য অমিত্রাঘাত অর্থাৎ শত্রু নিধনকারী নামে পরিচিত ছিলেন। গ্রিক লেখকরা তাকে অমিত্র চেটস বলে উল্লেখ করতেন। আজকের 9 নম্বর প্রশ্নটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, জন ম্যাকার্থি। উনিশশো 56 সালে ডার্টমাউথ কনফারেন্সে কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থি প্রথম এই শব্দটি ব্যবহার করেন। এজন্য তাকে এআই এর জনক বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 10 নম্বর প্রশ্নটি হলো হাওড়ার ব্রিজ কবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়? হাওড়ার ব্রিজ কবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, 1943 সালে। হাওড়ার ব্রিজটি জনসাধারণের জন্য 1943 সালের 3রা ফেব্রুয়ারি খুলে দেওয়া হয়। এটি বানাতে কোনো নাট বল্টু ব্যবহার করা হয়নি, বরং রিভেটিং পদ্ধতিতে তৈরি করা হয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 11 নম্বর প্রশ্নটি হলো গ্রামীণ ভারত মহোৎসব 2025 কে উদ্বোধন করেছেন? গ্রামীণ ভারত মহোৎসব 2025 কে উদ্বোধন করেছেন? আপনারা যারা এই প্রশ্নের সঠিক উত্তরগুলি জানেন ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, নরেন্দ্র মোদী। 2025 সালের জানুয়ারিতে দিল্লির প্রগতি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মহোৎসবের উদ্বোধন করেন। এর লক্ষ্য ছিল গ্রামীণ পণ্যের বিশ্বব্যাপী প্রচার। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 12 নম্বর প্রশ্নটি হলো সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, সাহিত্য। 1991 সালে কে বিড়লা এই সম্মানটি চালু করেন। ভারতীয় সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত 22টি ভাষায় শ্রেষ্ঠ সাহিত্যকর্মের জন্য এটি দেওয়া হয়। আজকের 13 নম্বর প্রশ্নটি হলো ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল? ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, 22টি। সংবিধান রচনার কাজকে সুশৃঙ্খল করতে গণপরিষদ মোট 22টি কমিটি গঠন করেছিল। এর মধ্যে 8টি ছিল প্রধান বা মেজর কমিটি। আজকের 14 নম্বর প্রশ্নটি হলো প্রথম প্রতিশ্রুতি কার লেখা? প্রথম প্রতিশ্রুতি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, আশাপূর্ণা দেবী। এটি আশাপূর্ণা দেবীর কালজয়ী একটি উপন্যাস। এই সৃষ্টির জন্য তিনি 1976 সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। আজকের 15 নম্বর প্রশ্নটি হলো হোয়াইট ওয়াশ কোন খেলার শব্দ? বা হোয়াইট ওয়াশ কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, ক্রিকেট। কোনো সিরিজে প্রতিপক্ষকে একটি ম্যাচও জিততে না দিয়ে সব ম্যাচে পরাজিত করাকে ক্রিকেটের ভাষায় হোয়াইট ওয়াশ বলা হয়।
দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 16 নম্বর প্রশ্নটি হলো এশিয়ার আলো কাকে বলা হয়? এশিয়ার আলো কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, গৌতম বুদ্ধ। স্যার এডউইন আর্নল্ডের দ্য লাইট অফ এশিয়া মহাকাব্যের নামানুসারে গৌতম বুদ্ধকে এই নামে ডাকা হয়। তার অহিংস দর্শন ও নির্বাণ লাভই এর মূল কারণ। আজকের 17 নম্বর প্রশ্নটি হলো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, ট্রম্বে। 1954 সালে মহারাষ্ট্রের ট্রম্বেতে অর্থাৎ মুম্বাই ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবার নেতৃত্বে এটি প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের পারমাণবিক শক্তি কর্মসূচির মূল কেন্দ্র। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 18 নম্বর প্রশ্নটি হলো ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংবিধানের 74 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তার কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শ মানতে বাধ্য। আজকের 19 নম্বর প্রশ্নটি হলো রামসর সাইট কথাটি কোনটির সাথে যুক্ত? রামসর সাইট কথাটি কোনটির সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, জলাভূমি। 1971 সালে ইরানের রামসর শহরে জলাভূমি সংরক্ষণের আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতাভুক্ত গুরুত্বপূর্ণ জলাভূমিগুলোকে রামসর সাইট বলে। আজকের 20 নম্বর প্রশ্নটি হলো ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়? ভারতে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, 29শে আগস্ট। হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন পালনের উদ্দেশ্যে প্রতি বছর এই দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 21 নম্বর প্রশ্নটি হলো ডোগরারা কোন অঞ্চলে বসবাস করেন? ডোগরারা কোন অঞ্চলে বসবাস করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, জম্মু। ডোগরারা মূলত জম্মু অঞ্চলের প্রধান জাতিগোষ্ঠী। তারা ইন্দো আর্য বংশোদ্ভূত এবং ডোগরি ভাষায় কথা বলেন। আজকের 22 নম্বর প্রশ্নটি হলো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কার বাণী? সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কার বাণী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, চণ্ডীদাস। মধ্যযুগের বৈষ্ণব পদাবলী কবি বুড়ু চণ্ডীদাস তার কাব্যে এই শাশ্বত মানবতাবাদী সত্যটি প্রচার করেছিলেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 23 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রথম ইস্পাত শিল্প কেন্দ্র কোথায় গড়ে উঠেছিল? ভারতের প্রথম ইস্পাত শিল্প কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, কুলটি। 1870 সালে পশ্চিমবঙ্গের কুলটিতে আধুনিক ভারতের প্রথম ইস্পাত তৈরির কারখানা স্থাপিত হয়। 1907 সালে জামশেদপুরে টিস্কো এর বড় বাণিজ্যিক সাফল্য পায়। আজকের 24 নম্বর প্রশ্নটি হলো রাজ্যসভা কোনো অর্থ বিল সর্বোচ্চ কতদিন আটকে রাখতে পারে? রাজ্যসভা কোনো অর্থ বিল সর্বোচ্চ কতদিন আটকে রাখতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, 14 দিন। অর্থ বিলের ক্ষেত্রে লোকসভার ক্ষমতা চূড়ান্ত। রাজ্যসভা এই বিলটি সর্বোচ্চ 14 দিন পর্যন্ত বিবেচনা বা সুপারিশের জন্য আটকে রাখতে পারে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো এ টেল অফ টু সিটিজ বইটির লেখক কে? এ টেল অফ টু সিটিজ বইটির লেখক কে?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, চার্লস ডিকেন। ইংরেজ লেখক চার্লস ডিকেন্সের এই ঐতিহাসিক উপন্যাসটি ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে লন্ডন ও প্যারিস এই দুটি শহরের জনজীবন নিয়ে লেখা। আজকের ২৬ নম্বর প্রশ্নটি হলো বীরবল ছদ্মনামে কে পরিচিত ছিলেন? বীরবল ছদ্মনামে কে পরিচিত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, প্রথম চৌধুরী। প্রখ্যাত প্রাবন্ধিক প্রথম চৌধুরী তার রম্য রচনা ও শানিত প্রবন্ধের জন্য বীরবল ছদ্মনামটি ব্যবহার করতেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের ২৭ নম্বর প্রশ্নটি হলো বাংলার প্রথম নাট্যশালা বেঙ্গলি থিয়েটার কে প্রতিষ্ঠা করেছিলেন? বাংলার প্রথম নাট্যশালা বেঙ্গলি থিয়েটার কে প্রতিষ্ঠা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, গেরাসিম লেবেদেভ। ১৭৯৫ সালে রুশ পর্যটক গেরাসিম লেবেদেভ কলকাতায় প্রথম আধুনিক নাট্যশালা বেঙ্গলি থিয়েটার প্রতিষ্ঠা করেন এবং পাশ্চাত্য ঢঙে নাট্য চর্চা শুরু করেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের ২৮ নম্বর প্রশ্নটি হলো কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ঘ, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝখানে অবস্থিত। এটি ভারতের অন্যতম বৃহত্তম স্বাদু জলের হ্রদ এবং এটি গুরুত্বপূর্ণ রামসর সাইট। আজকের ২৯ নম্বর প্রশ্নটি হলো রাজস্থানের ভিল উপজাতির সাথে কোন নৃত্যটি যুক্ত? রাজস্থানের ভিল উপজাতির সাথে কোন নৃত্যটি যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, গারবি। গারবি হলো রাজস্থানের ভিল সম্প্রদায়ের একটি ধর্মীয় ও লোকনৃত্য উৎসব যা মূলত শিব বা ভৈরবের আরাধনায় পরিবেশিত হয়। আজকের ৩০ নম্বর প্রশ্নটি হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভিরোলজি কোথায় অবস্থিত? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভিরোলজি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, পুনে। ভারতের প্রধান ভাইরাস গবেষণা কেন্দ্রটি মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। এটি ভাইরাসজনিত মহামারীর গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের ৩১ নম্বর প্রশ্নটি হলো রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, রাজ্যপাল। সংবিধান অনুযায়ী পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন পরিচালনার জন্য সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন। আজকের ৩২ নম্বর প্রশ্নটি হলো পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য? পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, রাজস্থান। এটি রাজস্থানের একটি জনপ্রিয় লোকনৃত্য। মরু অঞ্চলে নারীদের জল সংগ্রহের পরিশ্রম ও আনন্দকে সুর ও নাচের মাধ্যমে এতে ফুটিয়ে তোলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের ৩৩ নম্বর প্রশ্নটি হলো ফোর্ট উইলিয়াম কলেজ কে স্থাপন করেন? ফোর্ট উইলিয়াম কলেজ কে স্থাপন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, লর্ড ওয়েলেসলি। ব্রিটিশ কর্মকর্তাদের ভারতীয় ভাষা ও সংস্কৃতির প্রশিক্ষণ দেওয়ার জন্য ১৮০০ সালে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। আজকের ৩৪ নম্বর প্রশ্নটি হলো রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, দার্জিলিং। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় রামমাম নদীর ওপর এই জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। এটি রাজ্যের একটি প্রধান হাইডেল প্রজেক্ট। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের ৩৫ নম্বর প্রশ্নটি হলো ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ইউএনও কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, ১৯৪৫ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিশ্বশান্তি বজায় রাখার উদ্দেশ্যে ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর
সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও প্রতিষ্ঠিত হয়? আজকের 36 নম্বর প্রশ্নটি হলো, ভারত কোন দেশের সাথে 75 ইয়ার্স অফ ফ্রেন্ডশিপ পালন করল? ভারত কোন দেশের সাথে 75 ইয়ার্স অফ ফ্রেন্ডশিপ পালন করল, অর্থাৎ 75 বছরের বন্ধুত্ব পালন করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, সুইজারল্যান্ড। 1948 সালের মৈত্রী চুক্তির 75 বছর পূর্তি উপলক্ষে 2024-25 সালে ভারত ও সুইজারল্যান্ড যৌথভাবে এই বিশেষ উৎসব পালন করেছে। আজকের 37 নম্বর প্রশ্নটি হলো, প্রথম খো খো বিশ্বকাপ 2025-এর ম্যাসকট কি? প্রথম খো খো বিশ্বকাপ 2025-এর ম্যাসকট কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, ধাক্কার। 2025 সালের জানুয়ারি মাসে দিল্লিতে অনুষ্ঠিত হওয়া প্রথম খো খো বিশ্বকাপের ম্যাসকট হলো ধক্কর, যা শক্তি ও গতির প্রতীক। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 38 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম কেবল স্টে রেল সেতু ওনজি খাড় ব্রিজ কোথায় অবস্থিত? ভারতের প্রথম কেবল স্টে রেল সেতু ওনজি খাড় ব্রিজ কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ, জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় ভারতের প্রথম কেবল স্টেইড রেল সেতু নির্মিত হয়েছে, যা উধমপুর শ্রীনগর বারামুলা প্রকল্পের অংশ। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 39 নম্বর প্রশ্নটি হলো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্সেস কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্সেস কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক, ভোপাল। মৃত্তিকা বিজ্ঞান বা মাটির উর্বরতা সংক্রান্ত গবেষণার এই জাতীয় প্রতিষ্ঠানটি মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 40 নম্বর ও শেষ প্রশ্নটি হলো, অ্যাথলিট দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা? অ্যাথলিট দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ, ত্রিপুরা। বিখ্যাত জিমন্যাস্ট দীপা কর্মকার ত্রিপুরার আগরতলার বাসিন্দা। 2016 সালে রিও অলিম্পিকে তিনি 4র্থ স্থান অধিকার করে ইতিহাস গড়েছিলেন। তাহলে এই হলো আমাদের আজকের মোট 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলি দেখেননি, এই ভিডিওর আই বাটনে ক্লিক করে চাইলে সেখান থেকে আপনারা আমাদের আগের ভিডিওগুলি দেখতে পারেন। আর আপনাদের জন্য আমাদের আজকের হোমওয়ার্ক প্রশ্নটি হলো, সম্প্রতি কোন নদীর তীরে পশ্চিমবঙ্গ সরকার নতুন ইকো ট্যুরিজম প্রকল্প চালু করেছে? সম্প্রতি কোন নদীর তীরে পশ্চিমবঙ্গ সরকার নতুন ইকো ট্যুরিজম প্রকল্প চালু করেছে? আপনাদের করতে হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে হবে। তাহলে আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, পড়তে থাকুন।